আসসালামু আলাইকুম। একজন শিক্ষার্থীর ভালো মানুষ হয়ে ওঠার পেছনে প্রধানত সরাসরি অবদান রাখেন তার অভিভাবক এবং শিক্ষকেরা। আর তাই এই দুই শ্রেণীর মানুষের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্কটা হওয়া চাই খুব সহজ এবং সুন্দর। মানে সহজ কথায় বলতে পারি, যেমন বিভিন্ন জায়গায় দরজায় লেখা থাকে যে প্রবেশাধিকার সংরক্ষিত, তবে ঠিক মানে যেভাবে ওই দরজাগুলোতে লেখা থাকে প্রবেশাধিকার সংরক্ষিত, আমরা এই জায়গাটায় সেটা চাই না। আমরা চাই একজন শিক্ষক এবং অভিভাবকের দরজায় সবসময় লেখা থাকবে প্রবেশাধিকার উন্মুক্ত, মানে শিক্ষার্থীদের জন্য সেটা। আচ্ছা, ঠিক এ কারণেই দরকার যে শিক্ষার্থীরা যেন সবসময় তাদের অভিভাবক এবং শিক্ষকের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে পরামর্শ করতে পারে। কিন্তু বাস্তবতা বাস্তবতাটা আসলে ঠিক কেমন? একটি ভুল করার পর একজন শিক্ষার্থী তা নিয়ে কি খুব সহজেই তার শিক্ষক কিংবা অভিভাবকের সঙ্গে কথা বলতে পারে, আলোচনা করতে পারে প্রাণ খুলে? আমরা ঠিক বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে সেটা তারা পারছে না। আবার ধরা যাক একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে তার জুনিয়র সহকর্মী যারা আছেন তারা ঠিক মতো আলোচনার পথ বা সুযোগটা পাচ্ছেন না, পরিবেশটা পাচ্ছেন না, তারা ভয়ের মধ্যে থাকছেন। সেটাও কি সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্যকর কোনো বিষয়? মোটেই নয়। শিক্ষক, শিক্ষার্থী এবং জুনিয়র শিক্ষকদের কথা বাদ দিলাম, এই তিনটির পরেও, এই তিনটি বাদের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠান এই তিন ধরনের মানুষকে কিভাবে আগলে রাখছে কিংবা কিভাবে ভরসা দিচ্ছে। তার মানে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সেখানে সবচেয়ে বেশি আধারের ভূমিকা পালন করছে, সবাইকে ধারণ করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এই শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির লোকজনই বা কেমন আচরণ করছেন শিক্ষক, শিক্ষার্থী কিংবা শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের সঙ্গে? তার মানে অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়ায়। আমরা সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে কথা বলবো, আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে জানবো। এগুলো নিয়ে কথা বলার জন্যই আসলে আমাদের শুরু হলো গুরু শিষ্যের পাঠশালা নামে বিশেষ এই আয়োজন ইস্টার্ন ইউনিভার্সিটির ফেসবুক পেজ থেকে। আমি আজ আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা কাফরুলের ভাষানটেক সরকারি কলেজের দুজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীকে, তিন অতিথিকে আমি আমন্ত্রণ জানাই। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ভাষানটেক সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদা খাতুন, মাহমুদা শিল্পী আপা, এবং আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মোহন, এবং একজন শিক্ষার্থী আছেন দ্বিতীয় বর্ষের সুমাইয়া ইসলাম কিরণ। আমি তিন অতিথিকে সাদর সম্ভাষণ জানাই। সম্ভবত নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাই, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আজ অনুষ্ঠানের প্রথম পর্ব বলে শুরুতে আসলে বেশি কথা বলতে হলো। আমি একেবারে অতিথিদের কাছে চলে আসি, আমাদের মূল আলোচনায় যাই। হ্যালো 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 হ্যাঁ, মন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আপনাদের তিনজনকে স্বাগত সম্ভাষণ জানাই। আমি শুরুতেই অধ্যক্ষ ম্যাডামের কাছে আসি। কেমন আছেন ম্যাডাম? কেমন চলছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান? হ্যাঁ, একটা ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে যেরকম চলার কথা সেরকমই চলছে। তো ধন্যবাদ, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে গুরু শিষ্যের পাঠশালা নামক যে অনুষ্ঠানটি ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে শুরু হলো। তো সেই সূচনা পর্বে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার উপস্থিত এখানে আছেন আমার একজন সহকর্মী আব্দুল্লাহ মোহন, আমার শিক্ষার্থী একজন, আমার ছাত্রী, এবং আমার সকল শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী সবার পক্ষ থেকে আমি ইস্টার্ন ইউনিভার্সিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই প্রথম দিনের সূচনা পর্বের অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ।
আসি শিক্ষার্থী কিরানের কাছে। কিরান, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কেমন চলছে তোমার জীবন এই করোনা কালে? গত 1.5 বছর ধরে কি কি অভিজ্ঞতা হলো একটু ছোট্ট করে বলে আসো। ছোট্ট করে শুনি তোমার কাছে শুরুতে। খুবই সংকটের মধ্যে জীবন যাচ্ছে, তবুও লেখাপড়া তো থেমে নেই আমাদের, যেহেতু অনলাইন ক্লাস চলছে ওইসব নিয়েই চলছে আমাদের। কিছু টাইম অনলাইন ক্লাসে যাচ্ছে, তারপরে যে প্রতিটা প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠানগুলো, এটাও আমরা অনলাইনের মাধ্যমেই আমাদের প্রতিযোগিতা হচ্ছে। তো এইসব নিয়ে আমাদের জীবন যাচ্ছে। মঙ্গল আসর আছে আব্দুল্লাহ মোহন স্যারের পরিচালিত, প্রতি মঙ্গলবারে আমরা এটা করি। তো এটা নিয়ে ভালোই যাচ্ছে আল্লাহর রহমতে দিনগুলো। ভালোই যাচ্ছে, হ্যাঁ জীবনটা ভালোই যাচ্ছে করোনার মধ্যে, তাই না? করোনার মধ্যে জীবনটা ভালোই যাচ্ছে। এই ভালোই যাচ্ছে কথাটা তো আমরা বলতে ভুলে গিয়েছি গত 1.5 বছরে। বেশিরভাগ মানুষ কেমন আছেন, আরে ভাই ভালো নাই, আরে আপা ভালো নাই, তাই না? এই যে ভালো না থাকার মধ্যে আমার কিছু শিক্ষক, প্রিয় শিক্ষকরা অনেকটা আনন্দ বয়ে এনেছে করোনার মধ্যে। যেমন অনেক প্রোগ্রামে প্রিন্সিপাল ম্যাম, এই যে কিছুদিন আগে অনলাইন প্রোগ্রাম হয়েছে যেখানে প্রিন্সিপাল ম্যাম নিজে উপস্থিত ছিল, আমাদের গানের প্রোগ্রাম হয়েছে, বা আমাদের মঙ্গল আসরের যে প্রোগ্রাম হয় সেখানেও প্রিন্সিপাল ম্যাম আব্দুল্লাহ মোহন স্যার উপস্থিত থাকে। আমরা অনেক কিছুর অভিজ্ঞতা হয় সেখানে, যেমন উপস্থাপনা থেকে শুরু করে গান, কবিতা আবৃত্তি, তারপরে গুণী ব্যক্তিদের জীবন কাহিনীর উপরে। তো খুব ভালো লাগে এসব দিন, মানে সপ্তাহে যদি প্রতিদিন হতো 1 ঘন্টা করে সেটা আরো ভালো লাগতো। তো সবাই তো আর সময় দিতে পারে না, করোনার মধ্যে স্টুডেন্টরাও ফাঁকিবাজ হয়ে গেছে আমাদের মতো অলস। তো যা ভালোই যাচ্ছে। হ্যাঁ, শিক্ষকদের জন্য এখন আরো মোটামুটি আরো ভালো যাচ্ছে, নয়তো আমাদের যে অলস মস্তিষ্কটা আরো বেশি অলস হয়ে যেত। বাহ, এর জন্য কৃতজ্ঞতা শিক্ষকদের কাছেও আর আপনার কাছে ধন্যবাদ আজকে আহ্বান করার জন্য। তোমাদের অলস মস্তিষ্ককে সচল রাখার দায়িত্বে নেমেছেন শিক্ষকেরা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই কাজে ব্যস্ত আছে। আব্দুল্লাহ মোহন স্যার কেমন আছেন আপনি বলেন তো? ভালো আছি এক কথায়, যদিও আমরা আসলে খুবই অতিমারি করোনা, ডেঙ্গু সব নিয়ে দেশ এবং বৈশ্বিক হয়তো ভালো আছি বলাটা অনেকে বলতে পারছেন না নানান কারণে। আমি ব্যক্তিগতভাবেও শোকের মধ্যে আছি। এর মধ্যে অনেক আমার আব্বা থেকে শুরু করে প্রিয়জন হারিয়েছি, নিজেও দ্বিতীয় জীবন যাপন করছি। তারপরে আমি মনে করি ভালো আছি, কারণ আমাদের মাথার উপরে রবীন্দ্রনাথ সবসময় থাকেন যে নিশিদিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে। সুতরাং এই আনন্দ লেগে যে কটা দিন বাঁচি যেন ভালোভাবে বাঁচি। সুতরাং খারাপ নাই, ভালো আছি, আশা নিয়ে আছি যে কয়েকটা দিন বাঁচি সবাইকে নিয়ে ভালো যেন থাকতে পারি, সবাই সবার অবস্থা থেকে, সেই চেষ্টাটা আছে বলেই আমরা ভালো আছি। থ্যাংক ইউ। আমি যতটুকু জেনেছি আব্দুল্লাহ মোহন স্যার, মাহমুদ আপা আপনি ভালো জানেন, এবং আমরা চারদিকে আসলে ফেসবুকের কল্যাণে কিন্তু আমরা এখন একটা বিষয় দেখি, আমাদের কিরান যেটা বলে গেল মঙ্গল আসর, সত্যিকার অর্থেই একটা প্রতিষ্ঠানে কি হয়, প্রধান শিক্ষক থাকেন বা অধ্যক্ষ থাকেন বা ভিসি থাকেন, সেই সঙ্গে মিড লেভেলের শিক্ষক যারা থাকেন সেই শিক্ষকেরা কান্ডারির ভূমিকায় থাকেন। কান্ডারি মানে সেই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানামুখী কর্মসাধন করে থাকেন তারা। ঠিক তেমন একজন শিক্ষক আব্দুল্লাহ আল মোহন, যিনি কিনা ভাষানটেক সরকারি কলেজে আমরা দেখছি তার বিভিন্ন কার্যক্রম, যেটা কিরান বলে গেল মঙ্গল আসর, মানে প্রতি মঙ্গলবার একটা আসর বসে আমরা জেনেছি, এবং ফেসবুকে তার বিভিন্ন কর্মকাণ্ড দেখেছি, পত্র পত্রিকাতে তাকে নিয়ে বিভিন্ন লেখালেখি আমরা দেখেছি, এবং তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের একযোগে সমৃদ্ধ করে চলেছেন, করে নেওয়ার একটা বিশাল গুরু দায়িত্ব তিনি পালন করে চলেছেন। আমি মোহন ভাইয়ের কাছেই যাই, যে শুরুতেই মঙ্গল আসর সম্পর্কে জানি, যে কি কি মঙ্গল সাধিত হচ্ছে আপনার এই মঙ্গল আসরের মধ্য দিয়ে আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং শিক্ষকদের। ধন্যবাদ। আমি প্রথমেই মঙ্গল আসর নিয়ে কথা বলার শুরুতেই আমি আমার সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে শ্রদ্ধা জানাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ আমি যে কাজগুলো করছি সেগুলা যে মৌলিক খুব কিছু তা না। রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, শিক্ষা মন্ত্রণালয় এবং ক্যাবিনেট ডিভিশন থেকে বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো জারি হয় সেইগুলোকেই কতটুকু ভালোভাবে বাস্তবায়ন করা যায় সেই চেষ্টা করি, এবং সেক্ষেত্রে আমার দিক নির্দেশনা দেন আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। সবসময় তাকে সহযোগিতা পাই, আমি না চাইলেও অনেক কিছু পেয়ে যাই তার সাথে। এবং সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে তার সাথে আমি অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি খোলামেলা। যে প্রাতিষ্ঠানিক যে অনেক আলোচনার ক্ষেত্রে যে দূরত্বটা, ভয়ের সংস্কৃতি যেটা আপনি শুরুতেই বলছিলেন, এই ভয়ের সংস্কৃতিটা নাই।
সেটা আমিও মনে করি ছেলে মেয়েদের সাথে শিক্ষকেরও থাকা উচিত না, এবং এই না থাকার চর্চাটাই কিন্তু আসলে করার জন্য আমি মঙ্গল আসর শুরু করেছি। যে ক্লাসে আমরা অনেক কথা বলতে পারি না, অনেক সময় আমাদের লিমিটেশন থাকে, যেহেতু আমাদের পাঠ্যক্রম অনুযায়ী পড়াইতে হয়, সুতরাং ক্লাসের বাইরে অনেক বিষয় থাকে আলোচনা, ছেলে মেয়েদের অনেক প্রশ্ন থাকে, সেই স্পেসটা তৈরি করার জন্য মঙ্গল আসর শুরু করেছি। ক্লাস শেষে, দিনের ক্লাস শেষে আমরা নিয়মিত বসেছি। এই কলেজের ভাষান্তিক কলেজ শুরু হয় 2014 সালের জুলাইতে, কিন্তু 24শে এপ্রিল 25টা দিবস, কিন্তু ক্লাস শুরু হয় জুলাইতে। কলেজ শুরু শুরু থেকেই আমি এই কার্যক্রম শুরু করি, যখন ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে চায়, তারা দেওয়াল পত্রিকা করতে চায়, তারা বিতর্ক করতে চায়, তারা সিনেমা দেখতে চায়, তারা বিভিন্ন জায়গায় ঘুরে শিক্ষা সফরে যেতে চায়। সুতরাং ওই চেষ্টাটা করি, এবং সেক্ষেত্রে আমার মূল প্রেরণা ছিল যে আমি কিভাবে পড়াশোনাটা চেয়েছি শিক্ষা জীবনে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেইটা ওদের জন্য করা যায় কিনা, সেই প্রক্রিয়ার পার্টি মঙ্গল আসর। আচ্ছা ফাইন, এটা নিয়ে আবার একটু আসবো। হ্যাঁ, এটা নিয়ে আর একটু কথা বলবো। আমরা ম্যাডামের কাছে আসি। ম্যাডাম, আপনি তো দেখছেন মঙ্গল আসরের কার্যক্রম সরাসরি, আপনি প্রত্যক্ষভাবে আপনি তত্ত্বাবধানও করছেন, এবং একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের কার্যক্রমগুলো তো অনেক বেশি জরুরি। আপনি কি মনে করেন ম্যাডাম, যে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি বিশেষ উদ্যোগ নিয়েছেন, এই করোনার মধ্যেই বা কি উদ্যোগ নিয়েছেন, যে কারণে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত এতটা সক্রিয় আছে? আমার কলেজে আসলে মঙ্গল আসর তো আছেই, আমার পাশাপাশি এখানে সাংস্কৃতিক ক্লাব রয়েছে, সাহিত্য সাংস্কৃতিক ক্লাব, তারপরে আছে বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, তারপরে কম্পিউটার ক্লাব। তো এরকম নানান রকম সাংস্কৃতিক বিজ্ঞান ভিত্তিক এই প্রতিযোগিতাগুলো নিজেরা স্টুডেন্টদের মধ্যে এই কার্যক্রমগুলো প্রচলিত আছে। তারপরে দেয়াল পত্রিকা, যেটা আমার সহকর্মী বললেন, তো দেয়াল পত্রিকাগুলো মঙ্গল আসরের উদ্যোগে যেরকম বের হয়, তারপরে এই আমার সহকর্মীদের সহযোগিতায় আমার ছাত্রছাত্রীরাও বিভিন্ন এই দেয়াল পত্রিকা সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত করে থাকে। তো আমি মনে করি যে মঙ্গল আসরের ভূমিকা অবশ্যই আছে। সেখানে আমি দেখি যে ফেসবুকে যারা আছেন আমাদের সঙ্গে, মোহন স্যারের সঙ্গে, তো আমরা দেখছি যে প্রতিদিনই বিভিন্ন মনীষী দেশ বিদেশের পরিচিত মুখগুলো, তাদের প্রয়াণ দিবস, তাদের জন্ম দিবস, এগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপরে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন ঐতিহাসিক স্থানে যাওয়া হচ্ছে ঢাকা শহরের মধ্যে। মুক্তিযুদ্ধ জাদুঘর, তারপরে এই গণহত্যার যে স্মারকগুলো বিভিন্ন জায়গায় আছে, সেখানেও যাওয়া হচ্ছে। তো আমি মনে করি এটা অবশ্যই আমার ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম বোধটা জাগ্রত করার জন্য এটা অবশ্যই প্রয়োজন। আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি সেই সাথে মনে করি আমার যে অন্য যে কার্যক্রমগুলো আছে, যেমন বিতর্ক ক্লাবের কথা আমরা বললাম, তারপরে সাহিত্য সংস্কৃতি ক্লাব, বিজ্ঞান ক্লাব, সবগুলোই কিন্তু কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং আমার আরেকটি আনন্দের বিষয় যে আমার কলেজটি খুব নতুন, কিন্তু আমি আমার যে এখানে বিজ্ঞান প্রতিযোগিতা হয় বিভিন্ন কলেজগুলোতে, তো আমার কলেজের ছাত্রছাত্রীরা কোনোদিন কিন্তু খালি হাতে ফিরে আসেনি। ওরা যে কোনো একটা পুরস্কার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার, একটা না একটা পুরস্কার নিয়েই তারা এসছে। আমি মনে করি যে এগুলো অবশ্যই একটা প্রতিষ্ঠানের জন্য পড়াশোনার পাশাপাশি আমি যে জিনিসটা চাই যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নয়, যে এদের মননশীলতা, আমার ছাত্রছাত্রীদের মধ্যে যে সুকুমার প্রবৃত্তিগুলো আছে, তো সেগুলো যেন ওরা বিকাশ লাভের সুযোগ পায়, এবং সেই বিকাশের জন্যই আমি চেষ্টা করি। শুধু আমি না, আমার প্রতিটি সহকর্মী কিন্তু ওদেরকে সহযোগিতা করে থাকেন এই বিষয়গুলোর জন্য। তো আমি মনে করি যে শিক্ষা যেমন গ্রহণ করা, প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন প্রয়োজন আছে, একজন ভালো মানুষ তৈরি করাটাও একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। তো আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি তাকে একজন ভালো মানুষ হিসাবে, একজন শিক্ষিত ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। তো এখানে আসলে আরেকটি বিষয় আমাদের সীমাবদ্ধতা আছে, যেটা হচ্ছে যে আমরা আমাদের যে কলেজ লেভেল, যেখানে আসলে এদের সিলেবাস সময়টা হচ্ছে 2 বছর, কিন্তু পুরো 2 বছর আমরা কিন্তু তাদের শ্রেণীকক্ষে পাই না। তো আমরা পাই তাদের ধরো 15 মাস বা 16 মাস এরকম। তো এইটুকু সময়ের মধ্যে তাদের সিলেবাস শেষ করা, তারপরে পাশাপাশি তাদের অন্য কার্যক্রমের সঙ্গে যুক্ত করা, তো বিষয়গুলো একটু কঠিন হয়, কিন্তু তারপরেও আমাদের অবস্থান থেকে আমরা যেভাবে পারি আমরা চেষ্টা করছি আমাদের ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করতে।
ফাইন, থ্যাংক ইউ। আমরা এরপরে আসল বিষয়গুলো নিয়ে পরেই কথা বলছি। আবার একটা ছোট্ট করে একটা গান শুনে আসি। কিরণ খুব সুন্দর গান গায় আমি শুনেছি, তাই না কিরণ? হ্যাঁ হ্যাঁ, ভালো গান হ্যাঁ আবৃত্তি করে। হ্যাঁ, আর ধন্যবাদ। এটাই তো দরকার। হ্যাঁ, আসলে মোটামুটি তো আমার শেখা হয়নি, প্রাতিষ্ঠানিকভাবে গান শেখা হয়নি আর কি। কলেজে গিয়ে মূলত আমার প্রতিভাগুলো আমি আগে তো জানতাম না যে আমি আসলে কবিতা আবৃত্তি করতে পারি, বক্তৃতা দিতে পারি, গান আচ্ছা, গেতে পারি। ভাষানটেক সরকারি কলেজে আসার পর একদিন লাইব্রেরিতে টুকটাক গান গাওয়া হয়েছিল, সেখানে টিচাররা শুনে তারপর থেকে প্র্যাকটিস করাচ্ছিল। তো ওই থেকে আচ্ছা, আমার ভয়েসটা এখন এত ক্লিন হয়েছে। অবশ্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমার গানের উপরে। কিচ্ছু বলতে হবে না, গাও। হ্যাঁ, কেউ হ্যাঁ, তোমাকে সেটা নিয়ে প্রশ্ন করবে না। আচ্ছা, আমি তাহলে প্রথমে নির্ভয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আগুনের পরশমণি গানটা গাচ্ছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলক গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারি দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, আমারি দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলক গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই জীবন তো পূর্ণ হয়েই যাবে। হ্যাঁ, তুমি ভালো মতো চর্চাটা করতে থাকো। জীবন, সবার জীবন কানায় কানায় পূর্ণ হবে। হ্যাঁ, এটা ঠিক। ইনশাআল্লাহ। আমি কিছু কমেন্ট পড়ে আসি। অনেক কমেন্ট জমে গেছে এবং সবাই মঙ্গল আসরের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে সবাই রীতিমতো। খন্দকার শাহাদাত হোসেন, আসসালামু আলাইকুম, খুব সুন্দর অনুষ্ঠান, সকলকে ধন্যবাদ। আবু সাইদ মোহাম্মদ ফারুক, ওয়েলকাম। মাহমুদা ম্যাডাম, আবু সাইদ মোহাম্মদ ফারুক আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন ডিপার্টমেন্টের পরিচালক। দিলীপ কুমার ধর, এক্সেলেন্ট টপিক, তিনিও আমাদের অ্যাডমিশন ইউনিভার্সিটির আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের তিনি একজন কর্মী।
সুমাইয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার এন্ড ম্যাডাম। ফাহিম আহমেদ ইয়ামিন, অনুষ্ঠান সফল হোক। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আসসালামু আলাইকুম। নাজলা খান, নাজিয়া খান, জয় হোক মোগল আসরের। রুহুল আদিত্য তন্ময়, জয় হোক মোহন স্যারের, জয় হোক মোগল আসরের। ডি এম সুজন সালাম দিয়েছে। আচ্ছা, সুরাইয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার, মোগল আসরের অনুষ্ঠান সফলভাবে সুন্দর হোক। মেহেদী হাসান, শুভকামনা রইল। ফাতেমাতুজ জোহরা, আসসালামু আলাইকুম স্যার ম্যাডাম, সফল হোক অনুষ্ঠান। রুহুল, আচ্ছা দেখতে থাকুন সবাই অনুষ্ঠান আর কমেন্ট করতে থাকুন, আমরা আবার কমেন্টে আসবো। আমি আসি আব্দুল্লাহ মোহন স্যারের কাছে। আপনি একটু আগে বলছিলেন আমরা মঙ্গল আসরটা আমরা একটা জাস্ট একটা কি বলবো যে ইন্ট্রোডাকশন শুনেছি, একটু আরেকটু মঙ্গল আসর সম্পর্কে জানতে চাই যে এটা কিভাবে ছেলে মেয়েদের মধ্যে প্রভাব ফেলছে এবং এই এত এত ছেলে মেয়ে যারা কিনা মঙ্গল আসরের সাথে সম্পৃক্ত তারা সরাসরি উপকৃত হচ্ছে বলেই কিন্তু তারা আজকে বিভিন্নভাবে মন্তব্য করছে। আপনার কাছে কি মনে হয় যে কি এমন ম্যাজিকটা আছে এই মঙ্গল আসরের মধ্যে? ধন্যবাদ। আসলে ম্যাজিক হচ্ছে প্রত্যেকের জীবনই তো একটা ম্যাজিক, এবং ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিক। আমি ওই চেষ্টাটাই করি তাদের মধ্যে জাগিয়ে দিতে, যেহেতু আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে জড়িত ছিলাম, জুয়েলাইসের সাথে কাজ করেছি, এবং আমি দেখেছি যে নাথিং ইজ ইম্পসিবল। আমি ওই জীবনীর কথা অধ্যক্ষ মহোদয় বললেন যে আমরা জীবনী, জন্মদিন, মৃত্যুদিন, আসলে বড় মানুষের জীবন থেকে আমরা আলো নিতে চাই। ওইটাই হচ্ছে বড় ম্যাজিক। যে মাইকেল ফ্যারাডে জীবনে যদি আমরা তাকাই দেখবো তিনি বই বাধাই করতে করতে বিদ্যুৎ আবিষ্কার করেছেন, যে বই তো বাধাই করছি, তাহলে পড়ে দেখি কি এমন আছে। এইরকম আমরা মাদাম মেরি কুরির জীবনের দিকে যদি তাকাই, যে দেখবো নোবেল ফ্যামিলি, তিনি কি করতেন, তিনি নিজে দারিদ্র্যের মধ্যে থেকেও নোবেল প্রাইজ পেয়েছেন, তার স্বামী পেয়েছেন, তিনি তার সন্তান পেয়েছে, মেয়ের জামাই পেয়েছে। অর্থাৎ এই যে নাথিং ইজ ইম্পসিবল, যদি সঠিক স্বপ্ন থাকে এবং ম্যানেজমেন্ট ঠিকঠাক জীবনে পরিচালিত করা যায়, তাহলেই কিন্তু জীবনকে প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়া যায়। অর্থাৎ এই স্বপ্নটা ওদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যে উনি যদি পারেন, মাদাম মেরি কুরি যদি পারেন, তাহলে তুমি আমি না পারার তো কোনো কারণ নাই। জুয়েলাইস একটা স্কুলের শিক্ষক ছিলেন, সেখান থেকে এসে ঢাকা শহরে শুরু করলেন ম্যাজিক, তারপর সারা পৃথিবীতে তিনি বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিলেন। তো তিনি পেরেছেন, কেন পেরেছেন? এই ইচ্ছা শক্তির বলে। সেই জায়গাটা জাগিয়ে দেওয়ার জন্যই মঙ্গল আসর চেষ্টা করে। এবং আমরা আলাউদ্দিনের প্রদীপের চেরাগের কথা জানি যে সেটার অনেক শক্তি, কিন্তু সে প্রদীপের ওইখানে আঙুলের ছোঁয়া বা একটা আংটির ছোঁয়া না দিলে কিন্তু দত্তের জন্ম হয় না। এই স্পর্শ করার কাজটাই মঙ্গল আসর করে। তেমন বড় কিছু না, তেমন নতুন কিছু না, কিন্তু আমরা চেষ্টা করি। এবং আমাদের মৌলিক জায়গাটা হচ্ছে যে আমরা চাই প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়িতে যেন বই হয়, প্রত্যেকের বাড়িতে। যে আমাদের মোটোই হচ্ছে আলোকিত মানুষ চাই, করি দৃঢ় অঙ্গীকার, গড়ি ঘরে ঘরে পাঠাগার। কারণ বই পড়ার অভ্যেসটা দেখছি কমে যাচ্ছে, কারণ নানান ধরনের গেজেট হাতে চলে আসাতে এই অভ্যেসটা চলে যাওয়াটা ভালো জিনিস না। সুতরাং বইতে ফিরিয়ে নিয়ে আসার জন্য এটা চেষ্টা করছি। এবং এক্ষেত্রে আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে। তিনি আমাদের কলেজের রুটিনে ইসিএ রেখেছেন, তিনি ছেলে মেয়েদের বই পড়ার ব্যবস্থা করেছেন, লাইব্রেরিটা সুন্দর করে গুছিয়ে দিয়েছেন যেন ছেলে মেয়েরা বই নিয়ে পড়তে পারে। আমি কলেজের এই কর্মকাণ্ডের এক্সটেনশন হিসেবে মঙ্গল আসর নিয়ে যাই। যে বাইরে যখন যাচ্ছি, যেমন আমরা জানি হজ করতে গেলে আমার মক্কা শরীফে যেতেই হবে। তো লেখাপড়া যদি করতে চাই, প্রকৃত জ্ঞান যদি অর্জন করতে চাই, তাহলে সেই সব জায়গায় যদি আমি রায়ের বাজার বৌদ্ধভূমিতে না যাই, ওই ছেলে মেয়ের কাছে জেনোসাইড আমি ধারণা দিতে পারবো না, এবং ওকে মুখস্থ করাতে হবে না। তখন আমি বঙ্গবন্ধু জাদুঘরে নিয়ে যাচ্ছি, তখন বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা নিচ্ছেন, এবং আমাদের সবাইকে আমরা অনেক বড় মানুষের সান্নিধ্য পেয়েছি মঙ্গল আসরে। এনআই খান স্যার বঙ্গবন্ধু জাদুঘর সম্পর্কে ধারণা দিচ্ছেন, তিনি প্রাক্তন শিক্ষা সচিব ছিলেন, তিনি ওইটার কিউরেটার। আমরা সুলতানা কামাল আপার সান্নিধ্য পেয়েছি, সাজের মায়া গিয়েছি, তিনি আমাদের ছেলে মেয়েদের কথা শুনেছেন, তাদের সাথে কথা বলেছেন। আমরা কাউসার চৌধুরীর কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা নিয়েছি। আমরা এরকম জাকির তালুকদারের সাথে অনেকবার বসেছি। এরকম বড় বড় মানুষের কাছ থেকেও আমরা ধারণা পাওয়ার চেষ্টা করি, এবং এইভাবে আমরা এগিয়ে যেতে আসবো আবার আপনার কাছে। আবার আপনার কাছে আসবো, ম্যাডামের কাছে আসি। ম্যাডাম, আমরা শুরুতেই যে কথাটা বলছিলাম যে একটা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, আমরা তো আসলে আজকে টপিকটাই তাই, গুরু শিষ্যের পাঠশালা। গুরু শিষ্যের পাঠশালা মানে একটা আদর্শ পাঠশালা, যেখানে গুরু শিষ্য, শিক্ষক শিক্ষার্থী তাদের নিজেদের কার্যক্রম, নিজেদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে রাস্তাগুলো মসৃণ পাবে। সেই মসৃণ করে তোলার ক্ষেত্রে একটা আদর্শ গুরু গৃহ, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে কি কি ক্রাইটেরিয়া থাকলে একটা প্রতিষ্ঠানকে আদর্শ প্রতিষ্ঠান বলা যায়, এবং আপনার প্রতিষ্ঠানকে আদর্শ করে তোলার জন্য আসলে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন?
আমি ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি নাম নির্বাচন করার জন্য, যে নামটি হচ্ছে গুরু শিষ্যের পাঠশালা। তো নামটি আমাকে খুব আকৃষ্ট করেছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি নাম নির্বাচন করার জন্য। যে গুরু শিষ্য, এই যে শব্দ, এই শব্দগুলোর মধ্যে দিয়ে যে আন্তরিকতা, আবেগ, যে ভালোবাসার একটা আমেজ পাওয়া যায়। আমরা বলছি ছাত্র শিক্ষক, আমরা বলছি স্টুডেন্ট টিচার, কিন্তু এই শব্দগুলোর মধ্যে কিন্তু ওই আমেজটা আসে না। তো গুরু এবং শিষ্য যে সম্পর্কটা আমরা দেখেছি, যে প্রাচীনকালে একজন ছাত্রকে পাঠানো হতো গুরুর বাড়িতে। তো তার উদ্দেশ্য ছিল কি, বাবা মা কি চাইতেন, যে তার সন্তানটি তার শিক্ষকের কাছ থেকে, অর্থাৎ গুরুর সান্নিধ্য থেকে শুধু তার কাছ থেকে বিদ্যা অর্জনই নয়, তার সান্নিধ্য লাভ করবে এবং তার যে জীবন দর্শন সেটাকে আত্মস্থ করে, গুরুর জীবন দর্শন, তার সামগ্রিক জীবনাচরণ সেটাকে আত্মস্থ করে সে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে তৈরি করবে। তো আমাদের তো সেই সুযোগ নেই। তো আমরা কলেজ পর্যায়ে পড়াচ্ছি, আমাদের কলেজটি হচ্ছে ইন্টারমিডিয়েট কলেজ, আমি আগেই বলেছি। তো আমরা এখানে মাত্র 2 বছর পাই আমাদের ছাত্রছাত্রীদেরকে। তো এই 2 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষককে, আমি যেটা সম্মানিত সঞ্চালক সুজেত ফাতিমি, আপনি প্রথমেই বলেছিলেন যে একজন শিক্ষকের কাছে মানে অবারিত থাকবে ছাত্র শিক্ষার্থীদের যাতায়াত। আমি কিন্তু সেই নীতিটাতেই বিশ্বাস করি এবং আমি চাই যে আমার শিক্ষার্থীরা যে কোনো সমস্যার জন্য আমার কাছে আসবে, আমাকে তাদের যে কোনো সমস্যার কথা তুলে ধরবে। আমি মনে করি যে একজন শিক্ষকের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে শিক্ষার্থী তাকে ভয় পায়। তো এই যে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্কটা, তো এটা যদি সহজ না হয়, আমি মনে করি যে সেখানে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদান এই জিনিসটা কিন্তু সুন্দর হয় না, কখনোই সেটা ভালো হতে পারে না। অর্থাৎ ছাত্র শিক্ষকের সম্পর্কটা প্রথমে তো হতে হবে সেটা সহজবোধ্য এবং বন্ধুর মতো। তো এখানে সংস্কৃতে একটা কথা আছে যে যখন 16 বছর সন্তানের বয়স যখন 16 বছর পূর্ণ হয়, তখন তার সাথে বন্ধুর মতো আচরণ করতে হয়। তো আমি মনে করি যে একজন শিক্ষার্থীর শিক্ষকের ক্ষেত্রে কিন্তু কথাটা সমানভাবে প্রযোজ্য, যে শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটা থাকবে বন্ধু সুলভ। তো এইগুলো নিয়েই আমরা মূলত আমাদের শিক্ষার্থীদেরকে আমরা চেষ্টা করছি। আমরা এই যে করোনা কালে এখনো আমরা অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম আমরা চালাচ্ছি। তারপরে গাইড শিক্ষক আমাদের আছেন। ম্যাডাম একটু আপনাকে থামাই, ম্যাডাম একটু থামাই, যেটা বললেন যে বন্ধু সুলভ, আসলেই তো এগুলো তো আমরা মানে দেখছি, আমরা শুনছি, আমরা পাঠ্যপুস্তকে পড়ছি, লেখালেখিতে পড়ছি, আর বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকা। আসলে বাস্তবতাটা কেমন আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেটা কেমন আসলে সত্যিকার অর্থে শিক্ষক বাস্তবতাটা কিন্তু ওইটাই আমি যেটা বললাম, আমরা খুব সহজ করে নিয়েছি। আমাদের শিক্ষার্থীরা যেন শিক্ষকের সাথে তার যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারে। আমি মনে করি যে আমার যে সবচেয়ে আপাত দৃষ্টিতে যে পড়াশোনা একটু পিছিয়ে আছে, সেও যেন বিশেষ করে তার প্রতি যেন বিশেষ দৃষ্টি রাখা হয়। তো সেরকম ভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমকে এগিয়ে নিচ্ছি। তো এটা আমরা যেটা হচ্ছে যে হ্যাঁ, বন্ধু সুলভ যে পরিবেশ, আমি মনে করি আমার শিক্ষা প্রতিষ্ঠানে সেই পরিবেশটা আছে। আচ্ছা, মানে একটা যেমন একটা ছেলে বা মেয়ে একটা সমস্যায় পড়লো, ক্লাসের মধ্যেই হোক, ক্লাসের বাইরে হোক, ক্লাসের বাইরে সেই সমস্যাটাই এনে পরে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে, কিন্তু সে তখন সত্যিকার অর্থে একটা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপা? আচ্ছা, সে তখন রীতিমতো একটা 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 মাইন্ড গেমের মধ্যে পড়ে যায়। সে তখন মানে ভাবতে থাকে, খেলতে থাকে, কিরে আমি আসলে এই ব্যাপারটা নিয়ে আমি মোহন স্যারের সাথে শেয়ার করবো কিনা, ভয় পাচ্ছি, আবার ম্যাডামকে গিয়ে বলবো কিনা, সংকোচ লাগতেছে যদি ম্যাডাম বকা দেয়। কিন্তু মানে ঠিক ওই তার মানে ওই নির্ভয় শিক্ষকদের কাছে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতিটুকু তার মানে আপনারা ক্রিয়েট করতে পেরেছেন, তাই না? সম্পর্কটা তো এমনই হওয়া উচিত। আচ্ছা, আমি কিরণের কাছে আসি। কিরণ, তুমি বলো তো, তোমার কাছে কি মনে হয়েছে? তুমি তো ধরো আসলেই তো তোমার করোনার মধ্যে 1.5 বছর কেটে গেল, তুমি কলেজ লাইফটা আসলে হয়তো এনজয় করতেই পারলা না, গেলা কয়েকদিন মাত্র, হ্যাঁ যেতেই পারলা না। তো যে কয়েকদিন মাত্র, মানে কতদিন সরাসরি ক্লাস করার সুযোগ হয়েছে তোমার ক্যাম্পাসে গিয়ে? আমি
অর্ধবার্ষিক পরীক্ষার পর ফাইনালের আগ পর্যন্ত, আচ্ছা প্রায় মানে ফার্স্ট আচ্ছা ইয়ারের ওই ফাইনালের আগ পর্যন্ত আমি ক্লাসটা আচ্ছা ওই ছিল। সময়টাতে তোমার কাছে কি মনে হয়েছে, এই এতটুকু সময়ের মধ্যে তোমার কাছে কি মনে হচ্ছে যে এই কলেজের শিক্ষক একটা মানে তুমি টিচারদের কাছে যেতে পারছো, তোমার সমস্ত সমস্যা নিয়ে কথা বলতে পারছো, হ্যাঁ? এটা কি কোনো কোনো আহ, ধরনের কোনো প্রতিবন্ধকতা ছিল? না, কখনোই ছিল না। আহ, আমার আচ্ছা। যে কজন ক্লাস নিয়েছে, আর হুম। প্রিন্সিপাল ম্যামের কথা যদি সর্বপ্রথম বলে, একটা কলেজের প্রিন্সিপাল ম্যাম মানে অধ্যক্ষ মহোদয় যে এত বন্ধু সুলভ বা এতটা ফ্রিলি হয়, সেটা ভাষানটেক কলেজেই আচ্ছা আমি পেয়েছি। আমি আগেও মিরপুর গার্লস আইডিয়াল থেকে ট্রান্সফার হয়ে গিয়েছি, কিন্তু কোথাও এমন দেখিনি, হয়তো প্রিন্সিপালের মুখই দেখতাম না আমি যখন হুম হুম অন্যান্য হুম। স্কুলে ছিলাম। তো কলেজে যাওয়ার পর ম্যাম এতটা বন্ধুসুলভ যে এটা বলে প্রকাশ করা যাবে না। আর অন্যান্য টিচারদের কথা যদি বলি, আহ, খুবই প্রীতিস্বরূপ মানে আচরণ করে আমাদের সাথে, ভালোভাবেই আমাদের পাঠদানের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখে না, আনন্দের সাথেই Okay. পাঠদান করে, যাতে আমাদের বোরিংও হই না, আমরা ভালো লাগে, আমাদের আরো ইচ্ছা করে যে না ক্লাসটা আমরা কন্টিনিউ করতে থাকি, বোরিং হই না। এমন ক্লাস আর খুবই ভালো লাগে, আমাদের মত প্রকাশ করতে পারি ভাষানটা কলেজে, আমাদের খারাপ ভালো দুইটা মতই আমরা প্রকাশ করতে পারি। সেটা আমরা প্রিন্সিপাল ম্যামের কাছে তো সবার আগে ইভেন আব্দুল্লাহ মোহন স্যার তো আসেনি, অন্যান্য অনেক শিক্ষক আছে যাদের কাছে প্রকাশ করা যায়। তো এটা হলো গিয়ে আচ্ছা আমি আমার এই সময়টুকুতে আমি যথেষ্ট পেয়েছি, যেটা আমি দীর্ঘ 10 বছর যে কাটিয়েছি অন্য সব স্কুল কলেজে, সেটা আমি ওই অভাবটা আমি বুঝিনি কখনো, কারণ এই 1 বছরে আমি পূরণ করে ফেলেছি ওটা। আর সবাই খুবই আচ্ছা ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন। মানে যে ঘাটতিটা হ্যাঁ, ছিল, যে অভাবটা ছিল, সেটা এখানে পূরণ হয়ে গেছে তার মানে। পূরণ আচ্ছা, হয়ে এটা তো গেল গিয়েছে। শিক্ষকদের কথা, তাই না? এটা তো শিক্ষকদের কথা গেল। তোমার হ্যাঁ, হ্যাঁ। সহপাঠীদের প্রসঙ্গও না হয় বাদ দিলাম, কিন্তু তোমার বাসায় কি অবস্থা, মানে তোমার অভিভাবকদের সঙ্গে কি তুমি সব বিষয় শেয়ার করতে পারো, যেটা কিনা শিক্ষকদের সাথে পারছো না হয়তো, বা অভিভাবকদের সঙ্গে আরে বলবো কিনা একটু দ্বিধায় আছি, এগুলো কেমন, এই ক্ষেত্রে কেমন? আহ এমন কিছু না, অভিভাবক বলতে আমার বাসায় সবার কাছে শেয়ার করা যায়, যা আমার বাসায় শেয়ার করা যায় আমি, আমার মনে হয় যে না টিচারদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। আচ্ছা আর সব থেকে বড় আচ্ছা কথা হলো যে আম্মু ছিল না, সেই ক্ষেত্রে বিশেষ করে আমার কিছু কিছু ম্যাডাম ছিল বাংলা বিভাগের, বা হলো গিয়ে আমার অধ্যক্ষ ম্যাম, মানে ওনাদের সাথে সবসময় এগুলো বলা যায়। পরিবারে যা বলতে পেরেছি, আমার মনে হয় না এটা কলেজের কোনো শিক্ষকের সাথে বলা যায়নি, এমন কোনো প্রবলেম হয়নি আজ অব্দি। 1 বছর, প্রায় 1 বছরের কাছাকাছি এমন কোনো প্রবলেমে পড়িনি। আচ্ছা, থ্যাংক ইউ, আবার আসবো তোমার কাছে। আমি কয়েকটা কমেন্ট পড়ি। আশেক আবু সাইদ, আমি ভাষানটেক সরকারি কলেজের প্রথম ব্যাচের ছাত্র, মঙ্গল আসরের সূচনা লগ্ন থেকেই আছি, ভবিষ্যতেও থাকবো। জয় হোক মঙ্গল আসরের, জয় হোক মঙ্গল আসরের উদ্ভাবক প্রিয় আব্দুল আল মোহন স্যারের। বাহ। আচ্ছা, নুরুল শাহ তিনি লিখেছেন, আমার মেয়ে মঙ্গল আসরের নিয়মিত শিক্ষার্থী, কলেজ শেষে বিশেষ একদিন বাসায় ফিরতে দেরি হতো, আহ অনেক সময় এখানে ওখানে যেত, এই বই সেই বই পত্রিকা চকলেট নিয়ে বাসায় ফিরতো। খুব অবাক হতাম মেয়ের কাজগুলো দেখে, বিভিন্ন কাজেও তার আগ্রহ বেড়ে গেল। তারপর আমার মেয়ে মঙ্গল আসর আর মোহন স্যারের সম্পর্কে আমাকে জানালো, তাতে আর না করাতে পারিনি। এগিয়ে যাক সর্বতভাবে এগিয়ে যাক মোহন স্যার। বাহ, খুব চমৎকার। আহ রাশেদ রাসনা রশিদ তিনি কিরণকে অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, আতিকুজ্জামান লিমন আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি ডেপুটি ডিরেক্টর, তিনি লিখেছেন, ভাষানটেক সরকারি কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের অনেক অনেক শুভকামনা। অধ্যক্ষ ম্যাডাম ও মোহন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আমাদের এই লাইভ অনুষ্ঠানের তিনি কিন্তু নেপথ্যের প্রধান কারিগর, এবং সুন্দর একটা পোস্টার রয়েছে, সেই পোস্টারও কিন্তু তিনি তৈরি করেন। তিনি আমাদের যাবতীয় ক্রিয়েটিভ কাজগুলো করেন। অসাধারণ একজন মানুষ। ফাহাদ আল আব্দুল্লাহ, দারুণ হচ্ছে। শাহজাদা আলম, জয় বাংলা। আচ্ছা, শেখ আবু সাইদ, ভাষানটেক সরকারি কলেজের পরিবেশ বরাবরই খুব শিক্ষার্থী বান্ধব। প্রথম অধ্যক্ষ আব্দুল সামাদ স্যার ও বর্তমান অধ্যক্ষ মাহমুদা ম্যাডাম অত্যন্ত আন্তরিক। বা অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুল্লাহ আল মোহন স্যারের কাছে আসি, একটা বিষয় আমার কাছে খুব জানার। আমি কাগজটা পেয়েছি, পাওয়ার পর থেকে সত্যি খুব, আমি নিজেও খুব এক্সাইটেড বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আমরা নিজেরাই আমাদের ছোটবেলায় স্কুলে যখন পড়েছি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, ওই আমার মনে আছে জীবনে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি সম্ভবত ওই পাউডার বিস্কুট দৌড় ছিল আমাদের, তো বিস্কুট দৌড়ে আমি ফার্স্ট হলাম। শেষে পুরস্কার বিতরণের সময় দেখলাম যে আমি একটা সাবানদানি পাইছি। হ্যাঁ, সাবানদানি, তারপরে দেখা গেল যে কি গ্লাস, প্লেট,
হ্যাঁ, এগুলো পুরস্কার ছিল। তার মানে একটা সময় আমরা দেখতাম, এখন কি অবস্থা ঠিক সেইভাবে জানি না, মানে স্কুলগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো শেষে যে পুরস্কারটি দেওয়া হতো সেগুলো ছিল তৈজসপত্র কিংবা অন্যান্য প্রসাধন সামগ্রী, যেটা কিনা একজন শিক্ষার্থীর মানসিক বিকাশের সাথে কোনোভাবেই যায় না। আচ্ছা, তো এখানে একটি কাজ করেছেন মোহন স্যার, আব্দুল্লাহ মোহন স্যার, যে কাজটি সম্পর্কে আমি জেনেছি, আমি সেটা আব্দুল্লাহ মোহন স্যারের নিজের মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আমি বইয়ের ব্যাপারে বলার আগে আরেকটু আমার কলেজ সম্পর্কে এবং অধ্যক্ষ মহোদয় সম্পর্কে বলতে চাই। আমাদের কলেজে অধ্যক্ষ মহোদয় আচ্ছা এটা পরে আগে এটা তো সেটা হচ্ছে, আমি নিজেও যে স্কুলে পড়েছি, ভাঙা বেড়ার স্কুলে, সেটা পাবনা নগরবাড়ি ঘাটে, একদমই আক্ষরিক অর্থে ভাঙা ছিল। এক রুমে মার দিলে আর 2 রুমের বড় ভাইরা বোনেরা দেখতে পেত, লজ্জার ছিল। কিন্তু সেখান থেকেও আমরা অনেক ভালো ছেলে মেয়ে উঠে এসেছি, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি। কিন্তু ওইখানে আমরা যে চর্চাটা দেখেছি, যে বই দিত বিভিন্ন উৎসব উপলক্ষে, বিভিন্ন কর্মকাণ্ড উপলক্ষে শিক্ষকবৃন্দ বই দিতেন। সেইটা আমি যখন অন্য কলেজে বা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন জায়গায় পড়াশোনার করার জন্য গিয়েছি বা দেখেছি, তখন কিন্তু আমি বইয়ের প্রবণতাটা লক্ষ্য করিনি, যেটা আপনি বললেন যে সাবান দিচ্ছে, অন্যান্য তৈজসপত্র দিচ্ছে, এই দিচ্ছে। তো আমরা সবাই বলছি বই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, বইয়ের মধ্যে আলো থাকে, অথচ বই দিচ্ছি না, বলছি বই পড়া ভালো, সবাই সুন্দর করে কথা বলছে, কিন্তু সেটার ব্যবহারিক চর্চার মধ্যে নাই। ফলে আমি শুরু থেকে আমার শিক্ষকতার আজকে 21শে আগস্ট 16 বছরে পা দিল। আমি 2006 সালে আজকের দিনে জয়েন করেছিলাম, এবং জয়েন করার পর থেকে আমি অক্টোবরের 9 তারিখ থেকেই আমি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে জয়েন করি। তখন থেকেই আমি এই আন্দোলন শুরু করি, যেন বই দেওয়া হয়, বই দেওয়া হয়, এবং চেষ্টা করেছি। সব সময় যে সফল হয়েছি তা না। পরবর্তী সময়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা অনুষ্ঠানে আমাদের সম্মানিত পরিচালক ছিলেন সরকার আব্দুল মান্নান, তিনি আমাদের জাহাঙ্গীরনগরেরও বড় ভাই, আগে থেকে চিনতেন। ফলে তার কাছে আমি নিবেদন করলাম যে আপনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ চেয়ারে আছেন, এই বিষয়টা আমার কাছে খুব জরুরি মনে হয়, যেহেতু আপনিও নিজেও লেখেন। সুতরাং আমার মনে হয় যে আমাদের এই তৈজসপত্রের পরিবর্তে বই যদি না দেয়, বাড়িতে যদি না নিয়ে যায়, তাহলে ছেলেমেয়েরা কিভাবে হবে? বইয়ের প্রতি প্রেম বেড়ে ওঠার জন্য তার হাতে বই দিতে হবে। এবং আরেকটা জিনিস আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের কারণে খেয়াল করেছি, একটা বই যদি একটা ছেলে মেয়ে বাড়িতে নিয়ে যায়, ওই বইটা 10 থেকে 15 জন পড়ে। সবাই দেখতে চায় কি পুরস্কার পেয়েছিস। যদি চামচ দেয় তো চামচ দেখবে, চামচ দেখে তো তার মধ্যে কোনো অনুপ্রেরণা যোগাবে না। কিন্তু বইটা দিলে সে বইটা পড়বে, দেখবে, তার মধ্যে একটা যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ছোঁয়াটা খুব জরুরি, আলোদ্দিনের চেয়ার আগের মতো। বইটা তার স্বপ্নকে ছুঁয়ে দেয়, যেটা নোবেল প্রাইজ বিজয়ী কৈলাস সত্যার্থী বলছেন, ডু ড্রিম অ্যান্ড ডিসকভার। বই তাকে ওই শক্তিটা অর্জন করতে সহযোগিতা করে, তাকে এগিয়ে দেয়। ওই কারণে আমার কাছে মনে হয়েছে বই খুব গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার, টুলস, যেটাকে আমরা ব্যবহার করে অনেক দূর যেতে পারি। এবং ওই কারণে আমরা মঙ্গলেশ্বরেও মোটো রেখেছি যে ঘরে ঘরে পাঠাগার চাই আমরা, এবং সেই চেষ্টা করছি, এবং আমরা বই দিচ্ছি। শুনতে চাচ্ছি মোহন ভাই, আপনার কাছে আমি ওই উদ্যোগটা শুনতে চাচ্ছি, যেটা করলেন আপনি, একটা চিঠি লিখলেন বোধহয় মিনিস্ট্রিতে, তারপরে যখন থেকে আমি চিঠি লিখিনি ব্যক্তিগতভাবে। আমি যেহেতু সরকারি চাকরি করি, বিসিএস ক্যাডার হিসেবে আমি অনেক কথা লিখতে পারি না, কিন্তু ব্যক্তিগত যোগাযোগের কারণে আমি আনিসুজ্জামান স্যার, শামসুজ্জামান খান স্যার থেকে শুরু করে আমার সাথে যাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, তাদের কাছে আমি বারবার অনেক বিষয় নিয়ে শেয়ার করেছি। যেটা বলছিলাম, যে তখন আমি আমার অধ্যক্ষ মহোদয়ের সাথে আমি অনেক কথা বলতে পারি, হয়তো অধ্যক্ষের হিসেবে ওনার সাথে অনেক কথা বলা যায় না প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু তারপরে যেহেতু আমরা বলেছি যে ভয়ের সংস্কৃতিটা নাই, সেই চর্চাটা আমাদের অধ্যক্ষ মহোদয় করেছেন। তো ওই ভয়ের সংস্কৃতি থেকে আমি বেরিয়ে এসেছি। এটা হয়তো আমি বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতা করেছি বলে হয়তো ভয়টার একটু কম, অনেক কথা বলতে পারি নির্ভয়। আর যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া না, আমার মনে হয় অনেক কথা শেয়ার করতে আমার কোনো দ্বিধা সংশয় ছিল না। ওই কারণে আমি চেয়েছি যে বই যেন দেওয়া হয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের এত পুরস্কার দেওয়া হয়, প্রতি বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে যেন বইটাই প্রায়োরিটি থাকে। এবং তাতে হবে কি, ছেলেমেয়েরা বইও পেলে, এবং আমাদের যে বই শিল্পের তাদের বিক্রি এবং এই শিল্পটাও দাঁড়াবে। ওই কাজটা জানতে চাচ্ছি আমি, আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা, যে ঠিক আপনি যে কাজটা করলেন মিনিস্ট্রি থেকে, যে একটা পরিপত্র জারি হলো, মানে কি কোন ঘটনার আলোকে সেটা হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? সেটা ব্যক্তিগত আলোচনার বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে আমি মান্নান স্যারকে বুঝালাম যে এই ব্যাপার এই হচ্ছে, আপনি যদি একটু সচেষ্ট হন, যেহেতু উনি ওই সিদ্ধান্তর গুরুত্বপূর্ণ চেয়ারে আছেন, এটা ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে দিয়ে কাজটা হয়েছে। এটা কোনো চিঠিপত্র বা অন্য কোনো বিষয় না। এরকম আরো কিছু বিষয় আমাদের হয়েছে। মিনিস্ট্রি থেকে একটা নির্দেশনা জারি হয়েছে যে এখন থেকে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে পুরস্কার হিসেবে আসলে যেন বই দেওয়া হয়।
আমরা বই দিতে হ্যাঁ, হবে। আচ্ছা। এখানে আমি সেই আরেকটু যোগ আপনার করি সেই আমাদের, হ্যাঁ, আর আরেকটা যোগ করি যে বিভিন্ন প্রতিষ্ঠানে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, বছরের শুরুতে কিন্তু তোয়ালে বা অন্যান্য কিছু দেওয়া হয়। সেক্ষেত্রে আমি আমার অধ্যক্ষ মহোদয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কলেজে কিন্তু প্রতি বছরের শুরুতে বই দেওয়া হয় প্রত্যেক শিক্ষককে। সুতরাং এটাও একটা অফিসিয়াল কোনো কিছু না, কিন্তু এই যে ব্যক্তিগত উদ্যোগ, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হয়, যে আমাদের উদ্দীপ্ত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা আমার জন্য। আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। ম্যাডামের কাছে আসি। ম্যাডাম, আপনি তো এই কলেজে আছেন সম্ভবত 4 বছর হয়ে গেল না? 4 বছর, আমি আচ্ছা। 2017 থেকে আছি, 2017 মার্চ থেকে। আচ্ছা, এই 4 বছরে তো আপনি অনেকগুলো অনেক ছেলে মেয়ে বের হয়ে গেল। আপনি তারা আপনার সান্নিধ্য পেল। অনেক অভিভাবকের সঙ্গেও নিশ্চয়ই আপনার কথাবার্তা বলার সুযোগ হয়েছে। অ্যা আপনার কি মনে হয়? মানে এখন অভিভাবকেরা আসলে সাধারণত তাদের সন্তানদের কি বিষয় নিয়ে ভাবে? মানে কি বিষয় নিয়ে তারা কনসার্ন? এবং অ্যা সত্যিকার অর্থেই আমাদের অভিভাবকরা মানে তাদের সন্তানদেরকে কি হিসেবে দেখতে চায়? কেমন দেখতে চায়? যেটা কিনা আপনারা চান না, বা আপনাদের চাওয়া এবং অভিভাবকদের চাওয়ার মধ্যে সত্যিকার অর্থে কোনো মিল বা কোনো তফাৎ আছে কি? না, আসলে সেরকম কোনো তফাৎ নেই। তো আমাদের হ্যাঁ, যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে আমরা প্রতি মাসে যখন আমাদের মানে অতিমারিটা ছিল না, তখন আমরা প্রতি মাসে হুম, অভিভাবক সমাবেশ করতাম। তো সেখানে অভিভাবকদেরকে ডেকে আমরা মূলত আমাদের যে দুর্বল ছাত্রছাত্রী ছিল যারা, তাদের বাবা-মাকে সচেতন করার জন্যই মূলত ওই স্টুডেন্টদের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়ার জন্য মূলত তাদের সাথে হতো। তো সেই প্রসঙ্গে নানান বিষয়ে আলোচনায় আসতো। তো আমি মনে করি যে তারা যেটা চাচ্ছেন যে তাদের ছেলে-মেয়ে ভালোভাবে পড়াশোনা করুক। সেটা মানে শিক্ষকদের যে ভূমিকা, আমরা যেকোনো সিদ্ধান্ত নিব বা তার ভালোর জন্য, হ্যাঁ? একজন অভিভাবক কিন্তু খুব সহজেই সেটা মেনে নেন। আমার কাছে এটা মনে হয়েছে। তো আরেকটা ইতিবাচক দিক আমার যেটা মনে হয়েছে যে, যে জিনিসটা একসময় কিন্তু ছিল না। আমরা যখন পড়াশোনা করতাম বা আমি ১ম, আমার তো চাকরির ২৭ বৎসর পার হয়ে যাচ্ছে। তো আমি দেখেছি ১ম দিকে মেয়েদের বিশেষ করে পড়াশোনার জন্য যে কোনো রকম শুধু তাকে কলেজে যাওয়া আসাটাই তাদের ছিল। মানে বাড়তি যে মেয়েদের জন্য তাদের যে আলাদা টিউটর দেওয়া বা তার জন্য বিশেষ যত্ন নেওয়া, সেই জিনিসটা কিন্তু ছিল না। কিন্তু আমি এখন আমার মেয়েদেরকে জিজ্ঞেস করি যে, "তোমার বাড়ি থেকে তোমার পড়াশোনার জন্য, তোমার ভাইয়ের পড়াশোনার জন্য যেরকম আ কেয়ার নিচ্ছে তোমার বাবা-মা, তোমার ক্ষেত্রেও সেটা নিচ্ছে কিনা?" তো ওরা বলে কি, হ্যাঁ, আচ্ছা, একইভাবে আমার ভাইকে যে সুবিধাটা দেওয়া হচ্ছে, আমাকেও সেই সুবিধাটা দেওয়া হচ্ছে। আমি মনে করি এটা অনেক বাহ! ইতিবাচক একটা দিক। এটা একটা আমাদের দারুণ পয়েন্ট। আর্থসামাজিক অবস্থা যে অনেকটা এগিয়ে গেছে, যে মেয়েদেরকে পড়াশোনার জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। একটা সময় ছিল যে মেয়েদের পড়াশোনা মানে কি, বিশেষ করে আমাদের সময় এটা ছিল। যে একটা ভালো বিয়ে হওয়ার জন্য যেটুকু দরকার ওইটুকু করলেই যথেষ্ট। কিন্তু এখন আমি দেখছি যে বাবা-মার মধ্যে এই জিনিসটা কিন্তু এসছে যে মেয়েকে মানুষ করতে হবে, মেয়েকে পড়াশোনা করাতে হবে এবং মেয়ে একটা ভালো চাকরি করবে, অর্থ উপার্জন করবে। মানে তার আর্থিক স্বাধীনতাটা। আমি দেখি অধিকাংশ বাবা-মাই কিন্তু এই জিনিসটা চিন্তা করছেন এখন। আমি মনে করি এটা অনেক ইতিবাচক একটা দিক। ফাইন, থ্যাংক ইউ। আমি আরেকটা বিষয় জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানে এমনিতে তো আমরাও ছোটবেলায়, আপনিও ছোটবেলায় হয়তো স্কুলে প্রচুর মারপিট খাইছেন শিক্ষকেরা। তখন তো এক ধরনের শিক্ষা পদ্ধতি ছিল পিটিয়ে মানুষ করা। তাই না? পিটিয়ে হুম। মানুষ করা সেটা হয়তো উঠে গেছে। আপনার প্রতিষ্ঠানে আসলে এখন শিক্ষা দানের পদ্ধতিটা আসলে কেমন? মানে যেকোনো ভাবে হোক, মানে পিটিয়ে বা একেবারে আ মানে যেকোনো ভাবে পড়া আদায় করে নেওয়া, নাকি মোটিভেশন? আ না, নাকি মোটিভেশন, হ্যাঁ। তাদের পারিবারিক? আমরা কিন্তু মোটিভেশনে আচ্ছা, বিশ্বাসী। আমরা মোটেও আচ্ছা, মারধর করে যেটা পড়াশোনা জিনিসটা আসলে তো জোর করে হয় না। অন্য কাজ করানো যায় জোর করিয়ে। কিন্তু পড়াশোনাটা কিন্তু জোর করে কোনোভাবেই সম্ভব না। আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে সেটা দেখি। যে তাকে বললাম যে, "তুমি এটা করবে না, এখন বই নিয়ে তুমি বসে থাকো।" কিন্তু সে কিন্তু বই নিয়ে বসে আছে ঠিকই, কিন্তু সে পড়ছে না। তো আমি মনে করি যে আ শিক্ষার্থীদের ক্ষেত্রেও এটা কিন্তু ঠিক যে পড়াশোনা তাকে তাকে যে ওই যে জিনিসটা, যে আমরা তার যে ভিতরের যে আ কি বলবো? তার ভিতরে যে আ একটা সুপ্ত প্রতিভা আছে, তো সেই প্রতিভাটা যে একটা যে বিকাশ ঘটাতে পারে, আমরা সেইজন্য তাকে যতটা সম্ভব তাকে মোটিভেশন করে আমি চেষ্টা করি তাকে পড়াশোনার দিকে আ মানে চর্চাটা চালিয়ে যাওয়ার জন্য। যে তোমাকে মানুষ হতে হবে। পড়াশোনা না করলে তো তুমি এই যে দেখো, আমি যে জিনিসটা আমি সবসময় বলি যে একজন শিক্ষিত মানুষ
আর অশিক্ষিত মানুষের পার্থক্যটা কোথায়। আমি সুযোগ পেলে আমি ক্লাসরুমে যাই এবং আমি ছাত্রছাত্রীদেরকে বলি যে তোমার চাল চলন, রুচি, তোমার সবকিছুই হবে তোমার শিক্ষার সাথে সম্পর্কিত। একজন অশিক্ষিত মানুষ যে সুযোগটা পাচ্ছে না, অর্থাৎ যে শিক্ষার সুযোগ পাচ্ছে না, সে যে কাজটা করছে তুমি কিন্তু সেটা পাচ্ছ না। তো সেজন্য আমি বলি যে তোমাকে পড়াশোনা করতে হবে এবং একজন ভালো মানুষ হতে হবে। এবং সে পড়াশোনা করা মানে যে টাকা উপার্জন করা, যে হ্যাঁ একজন ট্রাক ড্রাইভার সেও কিন্তু টাকা উপার্জন করছে, কিন্তু একজন শিক্ষিত মানুষ টাকা উপার্জন করছে এবং সেই টাকা উপার্জনটা তার যে মানসিক যে মনুষ্যত্ব বোধ, সেই মনুষ্যত্ব বোধটাও কিন্তু জাগিয়ে দেওয়া আমি মনে করি একজন শিক্ষকের দায়িত্ব। তো আমাদের ভূমিকা মোটামুটি আমি মনে করি যে আমরা যে মোটিভেশন যে জিনিসটা, আমি বারবার করে এই মোটিভেশনের উপর গুরুত্ব দিই যে এখন যে করোনা কালে আমি আমার যে গাইড শিক্ষক যারা আছেন তারা কিন্তু নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন ছাত্রটি পড়াশোনা করছে কিনা। তারপরে পরীক্ষাগুলো যখন নেওয়া হতো, তো পরীক্ষাগুলো তারা অংশগ্রহণ না করলে তার অভিভাবকদেরকে জানানো হতো। তো এইভাবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাকে মোটিভেশনের মাধ্যমে তাকে পড়াশোনার দিকে উদ্বুদ্ধ করা। আচ্ছা, থ্যাংক ইউ। আরো কিছু পিটালো, আসলে তো পিটিয়ে কি লাভ। আমরা পিটুনি খেয়ে বড় হয়েছি, সেই পিটুনি গুলো সব মনে আছে। এখন শিক্ষার্থীদের মধ্যে আত্মমর্যাদা বোধটা কিন্তু অনেক বেশি, যেটা আমাদের সময় আমরা স্কুলের একজন শিক্ষক চট থাপ্পড় দিলে এটা কিন্তু কিছু মনে করতাম না। এখন সন্তান নিজের সন্তানকে বাবা মার কাছেও মায়ের কাছে বিশেষ করে খুব মার খেতে হতো, কিন্তু এখন কিন্তু সন্তানদেরকে একটা থাপ্পড়ও দেওয়া যায় না, এমনকি জোরে একটা কথাও বলা যায় না। ঠিক তাই, এটা আসলে ওই যে আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ বেড়ে যাওয়া, এবং সবচেয়ে বড় কথা সময় সবকিছু আপডেট করে দিয়েছে আসলে। হ্যাঁ, মানে আমরা তো অনেকটা এগিয়ে গেছি, যে কারণে সবকিছুই সমস্ত টুলস আর এখন কাজে লাগবে না, পেটানো টুলস ওই পর্যন্তই শেষ। আচ্ছা, মাহবুবুর রহমান তিনি লিখেছেন গাইড, টিচার, ভিজিলেন্স টিম, কাউন্সিলিং সিস্টেম, গার্ডিয়ান মিটিং, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সুন্দর ফুলে ফুলে সাজানো ক্যাম্পাস, কম্পিউটার ক্লাব, মঙ্গল আসর, বিজ্ঞান ক্লাব, রেজাল্ট মূল্যায়ন, সবকিছুই আয়োজন আছে আমাদের কলেজে। সবচেয়ে সারপ্রাইজ, আমাদের কলেজের সকল অনুষ্ঠানে বই উপহার দেয়, বিশেষ করে মুক্তিযুদ্ধের ও বঙ্গবন্ধুর বই। বর্তমানে শতবর্ষের বঙ্গবন্ধু মুরাল, স্বাধীনতা মিলনায়তন, সবকিছুই আমাদের প্রিয় প্রিন্সিপাল ম্যাডাম সানুগ্রহে ও শিক্ষক পরিষদের সহযোগিতায় হচ্ছে। সফলতা কামনা করি সবার। বাহ, খুব চমৎকার করে লিখেছেন। খন্দকার সাদাত হোসেন তিনি লিখেছেন সুন্দর আয়োজন, অধ্যক্ষ ম্যাডাম এবং মোহন স্যারকে শ্রদ্ধা জানাচ্ছি। সর্বত্র আপনাদের শিক্ষার আলোতেই এই বাংলা আলোকিত হোক বহু বর্ষ, আমিন। নূপুর দত্ত, শুভকামনা। নূপুর দত্ত আপনাদেরই শিক্ষক, সেটা আমি জানি। হ্যাঁ, মিফতাউল জিনাতি সিনথিয়া আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, তিনি লিখেছেন বাবা মা শুধু সফল হওয়ার জায়গায় পৌঁছে দেয়, সফল হওয়ার প্রতিটি ধাপে একজন শিক্ষক নিজে হাতে টেনে নিয়ে যায়। বাহ, খুব চমৎকার। রাবিয়া সুলতানা নিপা, মঙ্গল আসরের পরিচালক জনাব আব্দুল্লাহ মোহন স্যারকে আমি স্যালুট জানাই। খায়রুজ্জামান কামাল, আমরা ভাষানটেক সরকারি কলেজ ও মঙ্গল আসরের সাফল্য কামনা করছি। খায়রুজ্জামান কামাল, আব্দুল্লাহ মোহনের কিছু একটা হয়, কি হয় ভাই? হ্যাঁ, আপনার ভাই, বড় ভাই, বড় ভাই। আচ্ছা, আপনার বড় ভাই, কিন্তু খায়রুজ্জামান কামাল তো আমার মামা। হ্যাঁ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রধান তিনি, এবং তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কিন্তু আমি সেই ব্যাপারটা আসলে আজকেই আমি টের পেয়েছি যে আপনাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন আছে। অসংখ্য ধন্যবাদ খায়রুজ্জামান কামাল মামা। কথা হবে নিশ্চয়ই আপনার সাথে। অনেকগুলো মন্তব্য পড়লাম, আবার অনেকেই মন্তব্য করছেন, করতে থাকুন প্লিজ। আমরা এর মধ্যে কিরানের একটা কবিতা শুনে আসি। কিরান, তুমি কবিতাটা পড়বে ছোট্ট করে 1 মিনিটের মধ্যে, হ্যাঁ, তারপরে তোমার কাছে কথা শুনবো। যদি কোনো প্রিপারেশন থেকে থাকে সেটা অল্প করে পড়ে তারপরে তোমার কাছে কথা শুনবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা কবিতার লাস্টের অংশটাই পড়ি। হ্যাঁ, কারণ অনেক বড় এই কবিতাটা। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে?
আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি পালযুগ নামা চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারু ভূঁইয়া থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। তুমি কি শিখেছো এই কবিতাটা? কেমন লাগে, কেন ভালো লাগে তোমার এই কবিতাটা? এমনি যা মনে হয় বলো। এটা হলো, যা মনে হয় বলো, নির্ভয়ে। আমার এই কবিতাটা ভালো লাগে হলো, কবিতাটা পড়তে গেলেই আমার মনে হয় যে একটা আমাকে আমাকে হলো গিয়ে অনেক কিছু শিক্ষা দিচ্ছে কবিতার মাধ্যমে, আমার অনেক সাহসকে জোগানো হচ্ছে। ইভেন আমি আমার পরিচয়টাকে তুলে ধরা হয়েছে এটার মধ্যে, যে আমি জন্মেছি বাংলায়, তো আমার হলো গিয়ে আমি যে হ্যাঁ আমার পরিচয়টাকে কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যার জন্য আরো মানে কবিতাটা পড়তে গেলে আমার মনে করিয়ে দেয় যে বারবার যে আমি আমার জন্ম কিভাবে, আর আমার কোন পর্যায়ে যেতে হবে বা কিভাবে আমার কাজ করতে হবে। ঠিক তাই, ঠিক শব্দটাই বলেছো, তোমার পরিচয়। আমাদের পরিচয় আসলে কি, এটা একটা পরিচয়। তুমি একজন স্টুডেন্ট, এটা একটা পরিচয় তোমার, তাই না? তোমার একটা নাম আছে, তোমার এটা একটা পরিচয়। তুমি তোমার বাবার নাম অমুক, তোমার মায়ের নাম অমুক, তোমার ভাই বোনের নাম অমুক, তুমি তাদের সন্তান, তাদের ভাই বোন, এটা একটা পরিচয়। তুমি ভাসান টেক কলেজের ছাত্রী, এটা তোমার একটা পরিচয়, তাই না? তুমি গান গাইতে পারো, তুমি আবৃত্তি করতে পারো, এটা তোমার একটা পরিচয়। একটা মানুষ তো জীবনে কত নামে কত পরিচয় পরিচিত হয়, কিন্তু তোমার কাছে কি মনে হয় যে তুমি এই যে, আর আমি বাংলাদেশে জন্মেছি, আমি আমার কবিগুলো, আমার কবিরা এই কবি, আমি আমার সুজলা সুফলা শস্য শ্যামলা একটা পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছি, হয়তো আসলে নাগরিক জীবনে সেই শ্যামলা পরিবেশ হয়তো পাও না, কিন্তু গ্রামীণ জীবনের যে বর্ণনা, এই ব্যাপারগুলো হচ্ছে আমার কিন্তু পরিচয়কেই বহন করে, তাই না? তুমি তোমার কোন পরিচয়টা, তোমার কোন পরিচয়টা দিতে স্বচ্ছন্দ বোধ করো, ভালো লাগে? তোমাকে কি হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালো লাগে? সবার আগে যে আমি বাঙালি, আমি হ্যাঁ গুড, হ্যাঁ সবার আগে আমি বাঙালি। আচ্ছা, এটাই সব থেকে বেশি ভালো লাগে আমার পরিচয় দিতে, যে আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি। আর এই তো বাংলায় কথা, হ্যাঁ সব থেকে বড় কথা, আমার বাংলার এত ভালো ভালো গুণী ব্যক্তিদের পেয়েছি, তাদের কবিতার মাধ্যমে আমরা নিজেদেরকে নিজের পরিচয়টাকে তুলে ধরেছে এমন ভাবে, যেগুলো পড়তে গেলে মনে হয় যে না ঠিক আছে, আমরা বাংলার একটা অংশ, আমরা বাংলার একটা, বলা চলে যে তারা আমাদের ঐতিহ্য, যার জন্য আমরা নিজেদেরকে বাংলার গর্ব মনে করতে পারি বা তাদেরকে বাংলার গর্ব মনে করি। তো আমরা হলো, আমি সব থেকে বড় কথা যে আমার পরিচয় বাঙালি দিতেই সব থেকে বেশি ভালো লাগে, যে আমি বাঙালি, আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ। বাহ, খুব চমৎকার। আমি আব্দুল আল মৌসারের কাছে আসি। মৌসার, আপনার কিছু কথা আমার এই প্রশ্নের উত্তরের মধ্যে অলরেডি আসবে, কিন্তু যে বিষয়টি বলা দরকার, আমরা তো ছোটবেলায়, আপনিও নিশ্চয়ই তাই করেছেন, আমরা ছোটবেলায় স্কুলের মাঠে, খোলা মাঠে দাঁড়িয়ে নামতা পড়েছি, এক একে এক, তাই না? 2 একে 2, 3 দুগুণ 4, 5 দুগুণ 6, হাবি জাবি। আমরা কিন্তু ওভাবে কিন্তু আমরা নামতা মুখস্থ করে আসছি, একদম চিৎকার করে মাঠের মধ্যে, কিংবা ক্লাসরুমে বেঞ্চের উপর দাঁড়ায় দাঁড়ায়, হ্যাঁ, স্যারেরা আপারা সেভাবে আমাদেরকে মুখস্থ করাতেন। মুখস্থ বিদ্যার যে চল, যে প্রচলন, না পারলে লাঠির বাড়ি, সবই ঠিকঠাক, সবই ঠিক ছিল। এখন যেটা হচ্ছে, এখন সেই আসলে সেভাবে চিৎকার করে করে নামতা মুখস্থ করানো দূরের কথা, এখন আসলে কি পদ্ধতিতে যেন শেখানো হয় আমি ঠিক জানি না। আপনার কাছে কি মনে হয় এখন যে অবস্থাটা আছে, যে পদ্ধতিটা চলছে, এটা কি সত্যি?
মানে আমি যদি বলি যে ক্লাস 1-এ বা 2-তে যে ছড়া পড়ে এসেছি বাংলা বইয়ের, সেই সেই ছড়া কিন্তু আমার এখনো মুখস্থ আছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা বইয়ের ছড়াগুলো, কবিতাগুলো আমি এখনো বলতে পারি, গড় গড় করে বলে ফেলতে পারি। কিন্তু আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা সেটা পারছে কিনা, আমরা কেন পারছি আর এখন তারা কেন পারছে না, আপনার কাছে কি বলবো? আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইস্টার্ন ইউনিভার্সিটিকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। এবং এটা আগস্ট মাস, শুরুতেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবার যারা শহীদ হয়েছেন 15ই আগস্ট, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তো আমি আপনার মতের সাথে একটু ডিফার করি। এখনো কিন্তু হচ্ছে না তা না, কিন্তু হয়তো আচ্ছা, একটু অন্যভাবে হচ্ছে। আমাদের পড়াশোনার যে এখন সৃজনশীল পদ্ধতি আসাতে হয়তো ওইভাবে মুখস্থ দরকার হয় না, কিন্তু মুখস্থ কিন্তু জরুরি এবং করতেই হচ্ছে। যেমন অনেক থিওরি আছে, সেটা বিভিন্ন আমার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রেই বলি, ফিজিক্সে বলি, কেমিস্ট্রি বলি, বায়োলজি বলি, বা বাংলার রবীন্দ্রনাথের অনেক কবিতার ক্ষেত্রে প্রয়োজন আমাদের কিন্তু হচ্ছে। হয়তো মারপিট হচ্ছে না ওইভাবে, নীতি কথামূলক যে কবিতাগুলো ছিল আগে উচ্চারণ করে জোরে জোরে, হয়তো সেই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে না, কিন্তু প্রয়োজনে কিন্তু এখন হচ্ছে। এটা আসলে অনেকটা নির্ভর করছে শিক্ষকের দক্ষতার উপর, ইচ্ছা শক্তির উপর, তার সক্রিয়তার উপর। আমি একটা উদাহরণ দিতে চাই এই ক্ষেত্রে, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের। তিনি বাগেরহাট পিসি কলেজের স্টুডেন্ট ছিলেন কলেজ জীবনে। তিনি তার নানান বক্তৃতায় বলেছেন সেই অভিজ্ঞতাটা, যে প্রথম ইয়ারে তার এক অর্থনীতির শিক্ষক এলেন, এত সুন্দর করে পড়াতেন যে সেই পড়াশুনে তিনি স্বপ্নই দেখেছিলেন জীবনে যদি কোনো বিষয় পড়তে হয় সেটা হচ্ছে অর্থনীতি। সেই আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের দ্বিতীয় বর্ষে ওঠার পরে যখন অর্থনীতির আরেক স্যার তাদের ক্লাস নিতে এলেন, তার পড়া শুনে তার মনে হলো যদি জীবনে কোনো বিষয়ে উচ্চতর ডিগ্রি না নিতে হয় সেটা হচ্ছে অর্থনীতি। সুতরাং এটা ম্যান টু ম্যান ডিফার করছে, তার প্রক্রিয়ার উপর, তার ইচ্ছা শক্তির উপর, এবং ছেলে মেয়েরও ইচ্ছা শক্তিটা লাগবে। কিন্তু মুখস্থ অবশ্যই জরুরি, অনেক প্রয়োজন মনে করি, কিন্তু সেটা হয়তো আমাদের সময়ের সাথে সাথে পড়াশোনার কারিকুলাম পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের সাথে সাথে আমাদের এগুলো তো মেনে নিতেই হবে। কিন্তু মুখস্থ বিদ্যাকে অস্বীকার করা যাবে না, মানলেই মুখস্থ হয় তাও না, আসলে অনুধাবন করার সময় দেওয়া। এবং আমাদের কলেজেও আমরা একসময় 1 ঘন্টা করে ক্লাস টাইম করেছি। আমরা ক্লাসের বাইরেও কিন্তু প্রচুর সময় দিয়ে, ভিজিলেন্স টিম আছে আমাদের, তারা সহযোগিতা করছেন। এবং মুখস্থ না, সেটা বোধগম্য অনুধাবন করার জন্য তাকে যদি বুঝিয়ে বলা যায়, তাহলে কিন্তু সেটা আমার মনে হয় যে ছেলে মেয়েদের মুখস্থ এমনিতেই হয়ে যায়। যেমন আমি আমার পরিণতি ক্লাসে যখন আমি মানবাধিকার পড়াচ্ছি, তাদের উপস্থিত বক্তৃতা করাই মানবাধিকার, অধিকার, যখন সে বলছে রাইটস ইমপ্লাইজ ডিউটিস, আমার অধিকার জন্মাচ্ছে আমার দায়িত্ব পালনের মধ্য দিয়ে, ডিবেট করছে, তখন কিন্তু তার ভিতরে স্বতঃস্ফূর্ত ভাবে ওই শব্দগুলো চলে আসে। সেটা আর জোর করে বেত নিয়ে মুখস্থ করানোর প্রয়োজন হয় না। আবার তাকে যদি আমি, যেমন আমার দ্বিতীয় বর্ষ পড়াচ্ছি 9 জন রাজনৈতিক ব্যক্তিত্বের, আমি পরিণতি সুশাসনে, তো তিতুমির থেকে শুরু করে বঙ্গবন্ধু পর্যন্ত, তো তাদেরকে যদি আগে থেকে ম্যাটেরিয়ালস আমি সরবরাহ করি, পূর্ব প্রস্তুতি থাকে, তারা কিন্তু এসেই দেয়াল পত্রিকা গ্রুপ, 9টা গ্রুপ উপস্থাপন করছে, কথা বলছে, তখন কিন্তু কাউকে কাগজ দেখে বলতে হচ্ছে না। সে কিন্তু আগে থেকে পূর্ব প্রস্তুতির কারণে, দেওয়াল পত্রিকাতে নিজের হাতে লেখার কারণে সে কিন্তু ভিতর থেকে আত্মস্থ করছে। ফলে সেই দাড়িকুমার সহ হয়তো সব তথ্য আমার বা তথ্য উপস্থাপন করার দরকার হচ্ছে না। এইখানেই সৃজনশীলতার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং সেটা নির্ভর করছে আসলে শিক্ষকের দক্ষতা, যোগ্যতা, তার সক্রিয়তার উপর। অনেকেই অনেক আমরা দক্ষ, যোগ্য, কিন্তু সেটা হয়তো যথার্থভাবে আমি দিচ্ছি কিনা, সেই চেতনার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, খুব চমৎকার। আমি আসলে ম্যাডামের কাছে আসতে চাই একটা বিষয়ে, যেটা হচ্ছে যে আমরা তো দেখি যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটা এটা প্রত্যেকটা পরীক্ষাতেই ঘটছে আসলে। এটা ঠেকানোর ক্ষেত্রে হয়তো তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা জানি না। এটা কি অসম্ভব কোনো কাজ? আর অথচ আপনি দেখেন যে ইংরেজি মাধ্যমের পরীক্ষাগুলো কিন্তু প্রশ্নপত্র ফাঁস করা ছাড়াই কিন্তু সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা কি বুঝে নেব? মানে বাংলা মাধ্যমের প্রতি আমাদের কর্তা ব্যক্তিদের অতটা গুরুত্ব নেই, নাকি ইংলিশের প্রতি বেশি গুরুত্ব দেয়া? মানে বাংলার প্রতি কি উদাসীনতা? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই না, আমি মনে করি আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, তো তাতে তো অবশ্যই বাংলা মাধ্যমে গুরুত্ব অবশ্যই রয়েছে। কারণ ইংরেজি মাধ্যমে পড়াশোনার যে আর্থিক যে সংকুলান করা, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। যে জন্য বাংলা মিডিয়ামটা আমি মনে করি যে যেটা আমাদের শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে বা উচ্চশিক্ষার জন্য এই প্রয়োজন রয়েছে বাংলা মাধ্যমে। তো সেই বাংলা মাধ্যমে যে প্রশ্ন ফাঁস হচ্ছে, এটা কিন্তু আমি মনে করি যে এটা আসলে
নির্ভর করে অনেকটাই হচ্ছে, আমি কি বলবো, যে আমি আমার যে প্রতিষ্ঠানটি যখন আমি পরীক্ষা হচ্ছে, তো সেই পরীক্ষার সময় যে প্রশ্ন আনা নেওয়া বা তারপরে প্রশ্ন দেওয়ার আগ মুহূর্তে, তো এই যে কাজটা হচ্ছে, তো আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি ভাবে যে প্রশাসনকে আমি মনে করি যে প্রশাসন যদি সচেতন হয় তাহলে হয়তো এই প্রশ্নপত্র ফাঁসটা বন্ধ করা যেতে পারে। এবং একসময় আমরা দেখেছি যে প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনাগুলো ঘটতো, এখন কিন্তু সেটা থেকে অনেকটাই আমরা সচেষ্ট হয়েছি, আমরা সচেতন হয়েছি, বা প্রশাসন অনেক বেশি সতর্ক হয়েছে, যার জন্য কিন্তু এখন কিন্তু ওই প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। এবং আরো একটি বিষয় যে একাধিক সেট করা হচ্ছে প্রশ্নপত্রের জন্য, যে জন্য ফাঁস হয়ে গেলেও আমরা দেখছি যে পরবর্তীতে কিন্তু অন্য মানে অন্য সেট দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমি মনে করি যে আসলে এই ফাঁস যে বিষয়টা, এটা আসলে খুব বেশি যে হচ্ছে বিষয়টা তা না, কিন্তু একসময় হয়তো হয়েছে, কিন্তু এখন আমি জানি যে আমরা সবাই সতর্ক হয়েছি, আমাদের প্রশাসন সতর্ক আছে, সবকিছু মিলে কিন্তু এখন ফাঁসের যে বিড়ম্বনাটা ছিল আমরা সরে এসেছি। একেবারেই আপনার কাছে শেষ প্রশ্ন যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সম্পর্কটা আপনার কাছে কি মনে হয়, এটা কেমন হওয়া উচিত? একটা আদর্শ সম্পর্ক, গুরু শিষ্যের পাঠশালা, আমরা যেটা বলছি গুরু শিষ্যের পাঠশালা, আদর্শ পাঠশালা হওয়ার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানকে কতটুকু কি বলবো যে মানে কতটুকু প্রতিষ্ঠান হয়ে ওঠা দরকার আপনার কাছে? তো প্রতিষ্ঠানটা আমার মনে হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে আন্তরিকতা। তো আমার আন্তরিকতা থাকতে হবে। আমার এই যে ছাত্র শিক্ষক অভিভাবক, এখানে হচ্ছে ত্রিমুখী একটা বিষয় আছে। তো আমি মনে করি যে আমার শিক্ষার্থী অকপটে যেন তার সমস্যার কথাটি আমাকে বলতে পারে, আমি এইটা মনে করি। এবং এর জন্য আমি আমার পক্ষে আমার যে কোনো ছাত্রের প্রবেশাধিকার আছে, এবং যে কোনো অভিভাবকও কিন্তু আমার সাথে কথা বলতে পারেন। তো আমি আগেই বলেছি যে একটা বন্ধু সুলভ যে পরিবেশ শিক্ষার জন্য যেটা দরকার প্রথমত, সেটা হচ্ছে যে শিক্ষা সহচর, যেটাকে বলে শিক্ষা বান্ধব, সেই শিক্ষা বান্ধব পরিবেশের জন্য অবশ্যই বন্ধু সুলভ একটা পরিবেশ থাকা উচিত। এবং সেটার জন্য আমি চেষ্টা করছি, এবং আমি মনে করি আমার সকল সহকর্মী কিন্তু সেটা করছেন, যে সব রকম সহযোগিতা করতে। একজন শিক্ষক যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য ফোনে যোগাযোগ, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বার, আমার সকল সহকর্মীর ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে। আমরা গাইড শিক্ষক হিসাবে নাম্বারটা দেওয়া আছে। তারপরে আমরা একটা নির্দেশিকা ভর্তির সময় আমরা স্টুডেন্টদেরকে একটা নির্দেশিকা দিয়ে দিই, এবং সেখানে সকল শিক্ষকের ফোন নাম্বার থাকে, যাতে যোগাযোগ করতে পারে, কলেজে না এলেও যাতে যে কোনো সমস্যায় সে শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারে, তার অভিভাবক যোগাযোগ করতে পারে। আমরা কিন্তু সেরকম একটা পরিবেশ রেখেছি। এবং আমি মনে করি যে এই যে একটা আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং নির্ভরতা, তো এই জিনিসগুলো থাকা উচিত একজন শিক্ষক এবং ছাত্রের সম্পর্কের মধ্যে। যে শুধু ভয় থাকবে না, সেখানে ভয় মিশ্রিত যে সম্মান বোধ, সেটা থাকবে অবশ্যই আমি মনে করি শিক্ষক এবং ছাত্রের সম্পর্কের মধ্যে। যেটা হচ্ছে যে কোনো সমস্যা হয়তো এমনও হতে পারে যে তার সমস্যার কথাটা সে অন্য কাউকে বলতে পারছে না, কিন্তু তার এমন একজন শিক্ষক আছেন। আমি মনে করি প্রত্যেকের জীবনেই, বিশেষ করে কলেজ জীবনে, একজন ছাত্রের জন্য বা একজন ছাত্রীর জন্য হয়তো এমন একটা জায়গা আছে, যে জায়গাটাকে মনে করে সে তার একটা নির্ভরতার জায়গা, তার আস্থার জায়গা। এবং সেখানে কিন্তু সে অকপটে যে কথাটা তার মাকে বলতে পারছে না, বাবাকে বলতে পারছে না, ভাইকে বন্ধুকে বলতে পারছে না, সে কিন্তু সেটা তার শিক্ষককে বলতে পারছে। আমি মনে করি যে আমাদের শিক্ষকদের কিন্তু সেটাই হওয়া উচিত। এবং আমি নিজে আমার জন্য আমি নিজে সেই রকম ভাবে নিজেকে তৈরি রেখেছি, এবং আমি মনে করি আমার সহকর্মীরাও সেরকম একটা আস্থার জায়গা তৈরি করে দিয়েছেন তার শিক্ষার্থীদের জন্য। অসংখ্য ধন্যবাদ মাহমুদ আপা, আব্দুল্লাহ মোহন এবং সুমাইয়া ইসলাম কিরাম, তিনজনের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয় যে আমরা তিনজনের আলোচনা থেকে এতটুকু বুঝতে পারি যে আমাদের মানে প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য একটা ঘর, যেটা যেভাবে থাকা দরকার জীবন বাঁচানোর জন্য, চলাচলের জন্য, সেই ঘরের সঙ্গে কিন্তু যদি একটি বারান্দা থাকে, সেই বারান্দাটা আমাদের প্রয়োজন এই কারণে বারান্দায় গিয়ে মাঝে মাঝে দাঁড়ানো দরকার। বারান্দা থেকে যদি আকাশটা দেখা যায়, মুক্ত আকাশ, সেই মুক্ত আকাশটা, সেই শ্বাসটুকু নেয়ার যে অবারিত যে সুযোগটা, সেই সুযোগটা পাওয়ার জন্যই বরং আমাদের একটা বারান্দা দরকার। প্রতিটি মানুষের জীবনেই সেই বারান্দাটা হতে হবে
একজন শিক্ষক কিংবা তার প্রিয় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি হোক তার জীবনের শ্রেষ্ঠতম বারান্দা হয়ে উঠুক। আমাদের প্রতিটি শিক্ষার্থীর জীবন নির্ভীক হয়ে উঠুক, শিক্ষার্থীদের কাছে প্রবেশাধিকার তাদের উন্মুক্ত থাকুক, এবং সবচেয়ে বড় কথা, সে যে প্রতিষ্ঠানে সেই শিক্ষার্থী পড়াশোনা করছেন কিংবা একজন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে তার জুনিয়র সহকর্মীদেরও সেই চলাচলের অবাধ চলাচলের অবারিত চলাচলের যে আশ্রয়, সেই আশ্রয়টুকু যেন বন্ধ না হয়ে যায়। সেটা যদি উন্মুক্ত থাকে, শিক্ষার্থীদের পথ যদি উন্মুক্ত থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান হয়ে উঠতে বাধ্য। আমরা সেরকমই আদর্শ প্রতিষ্ঠানের সন্ধানেই আসলে ছুটে চলেছি প্রতিনিয়ত। আমাদের গুরু শিষ্যের পাঠশালা সে ধরনের আদর্শ প্রতিষ্ঠানগুলোকে নিয়েই কাজ করে যাবে বলে আমাদের বিশ্বাস। ইস্টার্ন ইউনিভার্সিটির ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত আমাদের আজকের এই পর্বের প্রথম পর্বে ভাষানটেক সরকারি কলেজের পক্ষ থেকে আপনারা অংশ করলেন, আপনাদের প্রত্যেকের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের এই অনুষ্ঠান দেখে, আপনাদের কথাবার্তা শুনে উজ্জীবিত হয়ে যারা যে সমস্ত পাঠক দর্শক এবং আপনাদের শিক্ষক শিক্ষার্থী, আমাদের শিক্ষক শিক্ষার্থী যারা এতক্ষণ মন্তব্য করে আমাদের সঙ্গে ছিলেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং যে যেখানে থাকুন না কেন নিরাপদে থাকুন।